নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের সত্য ঘটনা অবলম্বনে একটি গল্প, অঙ্গ প্রদায়িনী। অবশ্যই গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, অঙ্গ প্রদায়িনী। কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য সত্য ঘটনা অবলম্বনে লিখিত একটি গল্প। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। হ্যালো হ্যালো, কে? আমি অর্জুন। হ্যাঁ অর্জুন দা, বলো। আচ্ছা, বলছি একটু আমার সঙ্গে দেখা করতে পারবে প্রত্যুষা? কেন? না মানে তুমি আর রাখি একই পার্লারে কাজ করো। আসলে সেই দিন রাখি আমার হাতে অনেকগুলো টাকা তুলে দিয়েছে। তোমরা তো জানোই আমাদের অবস্থাটা। সে তো জানি অর্জুন দা, ভালোবেসে বিয়ে করে তোমরা বাসা ভাড়া থেকে এখন নতুন আস্তানা করার জন্য জায়গা খুঁজছো। আর রাখি আমাদের সাথে গল্প করেছে তুমি ওকে কতটা ভালোবাসো। ওকে না মানা সত্ত্বেও ওকে নিয়ে পালিয়ে বিয়ে করে এখন এখানে রয়েছো। হ্যাঁ সে তো বুঝলাম। আসলে অর্জুন দা, মাঝে মাঝে না আমার রাখির প্রতি খুব রাগ হয়। কেন? না মানে আপনার মতো, সরি তোমার মতো এমন একজন ভালো মানুষ, এরকম মানুষ পেলে মেয়েরা রীতিমতো। আচ্ছা শোনো, আমি যেটা বলছি, তুমি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? কেন? না মানে তোমার মাইনেটা কত যদি আমাকে একটু ক্লিয়ার করে বলো তাহলে। পার্লারে আর কত মাইনে হবে? আমি 8,000 টাকা পাই। 8,000? কিন্তু সেই দিন যে রাখি আমাকে 32,000 টাকা হাতে তুলে দিয়েছে। হ্যাঁ ওকে, ও হতে পারে অর্জুন দা। আসলে আমাদের এখানে ম্যাসাজ সেন্টারটা খুলেছে তো এখানে অনেক সময় ভালো ম্যাসাজ করলে উপরি পাওয়া যায়। উপরি? তাই বলে এত উপরি? কিরে, কার সাথে কথা বলছিস? প্রত্যুষা থতমত খেয়ে যায়। রাখি এসেছে। এই দেখ, আজকে প্রায় 7,000। তোর হাতে কি গুণ আছে বলতো? ফোনটা তখনও রিসিভ করা। না মানে আমার কাছেও তো লোকে ম্যাসাজ করে, কেউ তো আমায় এত বকশিস দেয় না নগদ। আমায় দেয় কারণ আমার ম্যাসাজ করার স্টাইলটা আলাদা। তাছাড়া আমার প্রচুর টাকার দরকার, জায়গা কিনবো, বাড়ি করব। তুই তো সবটা জানিস রে। সে জানি। এই কার সাথে কথা বলছিস? তোর বরের সাথে। বাজে কথা বলিস না। বাজে কথার কি? তোর বরটা খুব ভালো, ওরম একটা ছেলে পেলে আমিও বিয়ে করে ফেলতাম। অর্জুন ফোনটা খটাস করে কেটে দেয়। একা একাই হাসে অর্জুন ঘরে বসে। ওদিকে প্রত্যুষা বলে, দিবি তোর বরটাকে আমায়? দে না, তোর তো কোনো ব্যাপার না রে। তাছাড়া বিয়ের আগে তোর কতগুলো সম্পর্ক ছিল। দেখ প্রত্যুষা, তোকে বলেছি আমার মনের কথা, তার মানে এই না আমি অর্জুনকে ছাড়বো। তা ছাড়বি কেন? অর্জুন এখন তোর নামে ব্যাংক ব্যালেন্স করেছে, কত টাকা গোছাচ্ছে, তোর জন্য দিনরাত খাটছে। তুই আবার আমাকে দিবি নাকি তোর বরকে? প্রত্যুষা হাসে। এমন সময় সুপ্রিয়াদি বলে, তোদের গ্যাজানি হলো রে, ক্লায়েন্ট এসেছে, যা। এই শোন, আজকে বরং আমি ছেলেদের ম্যাসাজ সেন্টারে যাই, তুই মেয়েদের। না না, মেয়েদেরটাই গিয়ে আমার কোনো কাজ নেই, তুই বরং যা। আমাকে আজকে আরো বেশি টাকা ইনকাম করতে হবে। তো টাকা দিয়ে হবে কি? ও তুই বুঝবি না, টাকা লাগে, বুঝলি? বলে রাখি বেরিয়ে যায়। সুপ্রিয়াদিকে হাত উঁচু করে দেখিয়ে বলে, তুমি ক্লায়েন্টকে ওপরে পাঠিয়ে দাও সুপ্রিয়াদি, আমি এক্ষুনি আসছি। প্রত্যুষা তাকিয়ে থাকে রাখি যাবার দিকে। নতুন ক্লায়েন্ট মনে হচ্ছে। দীর্ঘ 6 মাস কাজ করছি, আজ প্রথম দেখলাম। দেখে কি খারাপ লাগলো? না না, খারাপ লাগবে কেন? তা আপনি কি ফুল বডি ম্যাসাজ করতে চান স্যার? না হলে আমি তো ফুল বডি চাই। তা ম্যাসাজটা তুমি করবে তো? হ্যাঁ আমি করব। সুপ্রিয়াদি, নতুন ক্লায়েন্ট এসেছে। স্যার আপনার নামটা
ঠিকানাটা আর অবশ্যই মোবাইল নাম্বারটা দেবেন। ওইসবের কি খুব দরকার? আসলে স্যার ফর্মালিটি পূরণ করার জন্য, এগুলো তো একটু দরকারি। তাছাড়া কখন আমাদের এখানে কিরকম সার্ভিস দেওয়া হয় সেটা আমরা আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দিতে পারবো। আগে যদি জানতাম এখানে এত সুন্দর মেয়েরা কাজ করে তাহলে কি করতেন স্যার? তাহলে অনেক আগেই আসতাম ম্যাসাজটা নিতে। এমনিতেই আমার গা হাত পা সবসময় যন্ত্রণাই করে। কেন গা হাত পা ব্যথা করে কেন? ক্যালসিয়ামের অভাব আছে বুঝি? কথাটা বলে চোখের কেমন একটা ইশারা দিল রাখি। সুপ্রিয়া দি অনেক আগেই মুখ বাঁকিয়ে তাকিয়ে রয়েছে রাখির দিকে। চিকনি মেয়েটা, এই তো লম্বায় প্রায় 5-6 হবে। শরীর স্বাস্থ্য রোগা হলেও মানানসই গড়নটা আছে তার। চোখ, নাক, মাথা ভর্তি একরাশ ঘন চুল, তার উপরে সুন্দর একটা বুকের সৌন্দর্য। তাছাড়া যখন হেঁটে চলে তখন তার নিতম্ব দোলানো দেখলে যে কোনো পুরুষ ভালোবেসে ফেলবে। টাইট জিন্সের প্যান্ট পরা আর ওপরে পরা হালকা গোলাপি রঙের টি-শার্টটা, যেটা গায়ের সঙ্গে এঁটে রয়েছে একদম, ওই পিঙ্ক কালারটা পরলে রাখিকে আরো বেশি সুন্দর লাগে। নতুন ক্লায়েন্ট আজ অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। এতক্ষণ পর তার সময় হয়েছে। একটা অনেক বড় বিউটি পার্লার, যেখানে ছেলে এবং মেয়ে উভয়কেই সুন্দর করে সাজানো হয়, আর দোতলায় রয়েছে একটা ম্যাসাজ সেন্টার। সেখানে বড়লোক বাপের বেটারা আসে বডি ম্যাসাজ করতে। ইদানিং সুপ্রিয়া রাখির চাল চলনে একটু বেশি রকম সন্দেহ প্রকাশ করছে। কদিন আগে প্রত্যুষা এসেছিল, সেই কথাটা সুপ্রিয়াকে বলেছিল। সুপ্রিয়াদি, এই রাখির আচরণ আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না। কেন বলতো? ও আবার কি করলো? না, ও ম্যাসাজ করে ঠিকই, দেখছো না, এসে 6 মাসের মধ্যেই ম্যাসাজের কাউন্টার দুটো কেমন আলাদা আলাদা করে ফেললো। মাঝখানে পার্টিশন পড়ে গেল, একদিকে বয়েজ একদিকে গার্লস। এতে অসুবিধের কোথায়? সব জায়গাতে এমনই থাকে। না গো সুপ্রিয়াদি, রাখিকে আমার ঠিক, মানে তুই কি বলতে চাইছিস? আমাদের এই পার্লারটা কেউ নোংরা করছে? জানি না, তবে শুনেছি এই কদিন আগেই 20 লক্ষ টাকা খরচ করে ও আর ওর হাজবেন্ড জমি কিনেছে। সেটা হয়তো ওদের টাকা ছিল গোছানো, তাই। না না, এত অল্প সময়ের মধ্যে বিয়ে করে এতগুলো টাকা, তাও আবার কোনো বাড়ির সম্মতি ছাড়াই দুইজনে মিলে, কেমন একটু রহস্য লাগছে না সুপ্রিয়াদি? সুপ্রিয়া এরপরে মাথা ঘামায়নি। এই ম্যাসাজ সেন্টারটা বিদিশা চৌধুরী নামে একজনের। উনি মালকিন, এখানে থাকেন না, থাকেন বিদেশে। এই ম্যাসাজ সেন্টারের শাখা প্রশাখা শহরের সর্বত্র ছড়িয়ে রয়েছে ওনার। উনি যখন মালকিন হয়ে এইসব বিষয় খুব একটা নাক গলান না, তখন সুপ্রিয়া বা কি বলবে? উনি প্রত্যুষাকে বললেন, তুই চিন্তা করিস না, তুই মেয়েদের দিকটা সামলা, ও ছেলেদের দিকটা ঠিক সামলাতে পারবে। তবে যারা যারা ওর কাছ থেকে ম্যাসাজ নেয় তাদের কাছ থেকে শুনেছি ওর হাত নাকি খুব ভালো। এইখানেই তো আমার একটা সন্দেহ কাজ করে সুপ্রিয়াদি, এইখানেই আমার সন্দেহ। আসুন স্যার, দোতলায় নিয়ে যাই। রাখি আগে আগে কোমর দুলিয়ে হাঁটছে এবং তার টাইট জিন্সের মধ্যে তার নিতম্বটা দেখে রীতিমতো বুকের ওপরে হাত বুলাচ্ছেন সেই বিদেশি বাবু। ওপরে ওঠার সঙ্গে সঙ্গে রাখি সহাস্য বদনে বললেন, তা আপনার তো ফুল বডি ম্যাসাজ লাগবে। হ্যাঁ, সেই জন্যই তো আশা, এতগুলো টাকা খরচ করে। রাখি বলল, শুয়ে পড়ুন, আমি করে দিচ্ছি। এরপরে রাখি ওনার সর্বত্র শরীরে ম্যাসাজ করতে থাকে। হঠাৎ করে রাখি বুঝতে পারে তার ঘুমিয়ে থাকা পুরুষসত্তা জেগে উঠছে। এ কি স্যার, এ আপনি কি করছেন? এইটা একটা ম্যাসাজ সেন্টার। পুরুষটি বুঝতে পারে রাখির চোখের ভাষা। তার নিতম্বে ঠাস করে একটা বাড়ি মেরে উনি বললেন, তুমিও যে কি জিনিস সেটাও আমি বুঝতে পেরেছি। 5,000 টাকা দেব, রাজি আছো? এখানেই না হয়। কিন্তু স্যার, পাশের ঘরে যে লেডিস আছে, ওখানে মেয়েদের শব্দ যাবে না। আমি জানি। রাখি হাসে এবং হাসতে হাসতেই ওই পুরুষটিকে স্পর্শ করে।
এতক্ষণ ধরে রাখির নরম তুলির মতো হাতের ছোঁয়ায় পুরুষটি বারবার জেগে উঠছিল ঠিকই, তবে এইবার তার পুরুষসত্তা সম্পূর্ণরূপে জাগরিত হয়েছে। ছোট্ট বিছানাটার ওপরে রাখিকে চিৎ করে শুইয়ে দিলেন তিনি। এক টানে খুলে ফেললেন তার শরীরের সমস্ত বস্ত্রটুকু। তারপর সেখানে শুরু হলো আদিম খেলা। ভাগ্যিস পাশের ঘরে প্রত্যুষা আর কোনো মেয়ে ক্লায়েন্টকে নিয়ে ঢোকেনি, তাহলে আজকের চিৎকারের শব্দটা বোধহয় দেয়াল ভেদ করে আরো অনেক দূর চলে যেত। এদিকে সুপ্রিয়াও নিচে বেশ খানিকক্ষণ অবাক, কারণ অনেক ক্লায়েন্ট বসে আছে, রাখি এখনো নামছে না। একজন না বেরোলে আরেকজনকে সে ঘরে পাঠায় কি করে? আপনারা একটু বসুন স্যার, আমি ওপর থেকে একটু ঘুরে আসি, অনেকক্ষণ তো হয়ে গেছে, এতক্ষণ তো ম্যাসাজ করা হয় না। বলতে বলতে দেখতে পেল সুপ্রিয়া রাখি নেমে আসছে, তার চোখে মুখে একটা তৃপ্তির হাসি। নেমে আসছে সেই বলিষ্ঠ পুরুষটিও। সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার পর রাখিকে উনি কি যেন একটা বললেন, শোনার চেষ্টা করলো সুপ্রিয়া। তারপরে ভাবলো, ধুর, আমার পার্লার চালানো নিয়ে কথা, কে কি করলো না করলো দেখে আমার লাভ নেই। আর তার উপরে মালিকই যদি ওইসবে ভ্রুক্ষেপ না করে, আমি কোথাকার ঝাড়। তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে? নিশ্চয়ই, লিখে নিন। মোবাইল নাম্বারটা সেভ করলো সেই পুরুষটি এবং বলল, অনলাইনে টাকা পাঠানো যাবে? সেটা তো এখন সব জায়গাতেই পসিবল, পাঠিয়ে দিন। তবে 5 কিন্তু আমার পোষাবে না, আপনাকে আজকে ফুল সার্ভিস দিয়েছি। এইসব কথাগুলো কান পেতে শোনার চেষ্টা করছিল প্রত্যুষা। ঠিক তখনই, প্রত্যুষা, এই ওকে নিয়ে ওপরে যা, একজন মহিলা ক্লায়েন্ট এসেছে, তাকে বডি ম্যাসাজ দিতে হবে। তাই প্রত্যুষা বিরক্তি চোখেই ওপরে উঠে যেতে যেতে যেটুকু শুনতে পেল সেটুকু হলো, এই দেখো 20,000 টাকা চলে গেছে, দেখে নাও। এত বেশি? কারণ আমি একবারে 4 জন একটা বুক করে গেলাম, আমি আবার আসবো, তোমাকে কিন্তু চাই। প্রত্যুষার বিরক্তি লাগলো, ভাবলো একবার ফোন করে রাখির স্বামীকে বলে দেবে। তারপরে ভাবলো, না, ডিউটিতে আছে হয়তো, শুধু শুধু ওকে বলে উত্তেজিত করে লাভ আছে। রাখির স্বামী অর্জুন সরকারি অফিসে চাকরি করে। যেটুকু সময় কেরানির চাকরি করে সেইটুকু করার পর ফিরে গিয়ে স্টেশনের ধারে একটা রুটির দোকানে রুটি বিক্রি করে আর চা বিক্রি করে। মোটামুটি 2টো ব্যবসা চালায় সেই ছেলেটি। চালাবে নাই বা কেন? বিবাহিত নতুন সংসার, আর এখন সংসার করতে গেলে সামান্য টাকায় হাড়ি চড়ে না, অনেকটা বেশি ইনকাম করতে হয় যে। প্রত্যুষা ওপরে যাবার সঙ্গে সঙ্গেই রাখির সহাস্য বদন দেখে সুপ্রিয়াদি বেশ খানিকটা চিন্তিত কণ্ঠে বললেন, কি ব্যাপার, এতক্ষণ সময় লাগলো? স্যার আবার আসবেন? নিশ্চয়ই, আপনার এখানে এত সুন্দর বডি ম্যাসাজ দেওয়া হয় জানলে অনেক আগেই আসতাম। কে রে মালটা? ওর নাম মামুদ। মামুদ? হ্যাঁ, এই শহরেই থাকে, বড়লোক বাপের বেটা, বাপের কোটি টাকার সম্পত্তি। বিয়ে করেনি আজও। কেন, মনের মতো নাকি পাখি পাইনি? বাবা, তুই এত খোঁজ রাখলি কি করে? ম্যাসাজ করতে করতে গল্প করতে হয় সুপ্রিয়াদি, তুমিও একটু করে দেখো না, তোমার এই মোটা স্থূল শরীরটা কত সুন্দর নরম পাতলা হয়ে যায়। আমার খেয়ে কাজ নেই, আমি এই রিসেপশনে বসেই শান্তি পাই। দেখ নতুন কোনো ক্লায়েন্ট এলো নাকি দেখ। রাখি হাসতে হাসতে ঘরের দিকে চলে গেল। ঠিক 8টার সময় পার্লার বন্ধ হয়। রাখি পার্লার বন্ধ করার পরই তারপরে বেরোয়। সুপ্রিয়া আর রাখি আর প্রত্যুষা একসাথে রাস্তা দিয়ে পার হচ্ছে। আচমকাই প্রত্যুষা দেখতে পেল রাখির ফোনটা বাজছে। ফোনে যদিও অর্জুনের নাম্বারটা নয়, একটা অচেনা নাম্বার। প্রত্যুষা বলল, তোকে আবার কে ফোন করছে রে? তোর বাড়ির থেকে? না, বাড়ির থেকে ফোন আমি আশা করি না। কেন বলতো? অর্জুনকে বিয়ে করার পর থেকেই বাড়ির লোক বেজায় বেখাপ্পা হয়ে আছে। আসলে নিচু জাত তো, সে তো তোরা, ওই হলো। আমাকেও মেনে নেয়নি অর্জুনের বাড়ি, আর অর্জুনকেও আমার বাড়ি মেনে নেয়নি। আমাদের পরিবারের কথা অনুযায়ী সমগোত্রীয় না হলে বিয়ে দেওয়া যায় না। সেই বিয়ে নাকি টেকে না। তুই কি বলিস? আমি বলি, যেখানে ভালোবাসা থাকে সেখানে সবটাই সম্ভব। এই প্রত্যুষা আমার না একটা ফোন এসেছে, তোরা এগো, আমি আসছি। সুপ্রিয়া বলল, সে কি, নির্জন রাস্তায় একা একা কথা বলবি কেন? তাছাড়া আকাশের মুখটাও বেশ ভার। অর্জুন বাড়ি এসেছে?
হ্যাঁ এসেছে, আবার স্টেশনে চলেও গিয়েছে। দোকানটা চলছে তো খুব। আচ্ছা ঠিক আছে, আমরা এগোচ্ছি, তুই বরং ফোনে কথা বলে আয়। হ্যালো, কি ব্যাপার, এত শিগগিরই কেউ ফোন করে? তোমায় ছাড়া যে এক দণ্ডও থাকতে পারছি না। শোনো, কদিনের ছুটিতে দীঘায় বেড়াতে যাচ্ছি, তুমি যাবে? আমার কতগুলো বন্ধু বান্ধবও যাবে, ওদের সঙ্গে একটা করে সঙ্গী থাকবে। আমি শুধু এই একটা ফাটা কপাল মানুষ। এত টাকা পয়সা আছে তোমার বাবার, একটা বিয়ে করলেই পারো। হট, বিয়ে করলে তো সেই একই নারীর সঙ্গে দীর্ঘদিন থাকতে হবে। তোমার মতো এত সুন্দর একজন রমণীকে কি পাওয়া যাবে? এমন কথা বলে লাভ আছে মামুদ? তাছাড়া আমি বিবাহিত, তুমি তো জানো। আমি বলেছি না, যা হবে মাসাজ সেন্টারেই হবে, বাইরে কিছু হবে না। ফোনটা কেটে দেয় রাখি। প্রত্যুষা আর সুপ্রিয়া আগেই দাঁড়িয়ে রয়েছে, ওদের দিকে এগিয়ে গিয়ে বলে, চলো কথা হয়ে গেছে। কিন্তু আবার ফোনটা বেজে ওঠে। এইবার রাগে বিরক্তিতে রাখি ফোন রিসিভ করে বলে, এখন আমার ফোন করে কথা বলার সময় নেই, আপনি পরে ফোন করবেন। আমি এখন বাড়ি এসেছি, আমার হাজবেন্ড আছে। সুপ্রিয়া অতটা গুরুত্ব না দিলেও খুব ভালো করে অনুধাবন করতে পারে প্রত্যুষা মেয়েটা ঠিক কারোর সঙ্গে লাইন মারছে, না হলে এমন করে কেন কথা বলছে। বাড়িতে ঢুকতে ঢুকতে রাত 9টা বেজে যায়। তখনও পর্যন্ত অর্জুন বাড়িতে ঢোকেনি। 10টা পর্যন্ত স্টেশন চত্বরে সে পাউরুটি আর চা বিক্রি করবে, আসবে ওই 10:30 11টা নাগাদ। আর এদিকে রাখির কাজ বাড়িতে ফিরে গরম গরম সিদ্ধ ভাত, ওই ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ করে রাখা। একটা একচালার ঘর, ঘরটা অ্যাডবেস্টার দিয়ে ছাউনি দেওয়া, সামনে ছোট্ট বারান্দাটা ঘেরা, সেখানে স্টোভের আগুনে রান্না হয় এই দুই দম্পতির। বারান্দার সামনে গ্রিল দিয়ে ঘেরা, ওখানে ছোট্ট একটা ইজি চেয়ার পাতা আছে, যার যখন ইচ্ছে হয় তখন সে ওখানে গিয়ে বসে। ঘরে কোনো টিভি নেই, ভাড়া বাড়ি। একটা বিছানা আছে, আছে একটা ছোট্ট মিনি আলমারি, একটা ছোট টেবিল, আর খাটের নিচে 2টো টিনের বাক্স। ঘরে এসে জামা কাপড় ছাড়তে ছাড়তে রাখি হঠাৎ করে দেখতে পায় তার উরুর কাছে দাঁতের দাগ হয়ে আছে। ইস, লোকটা কি অসভ্য, সব জায়গায় কামড়ে খুবলে দাগ করে ফেলেছে। জামা কাপড় ছেড়ে বাড়ি থেকে হাত 10 মতো দূরে টয়লেটে যায় সে। ভালো করে গা ধুয়ে স্নান করে টিউবওয়েলের ঠান্ডা জলে। ফিরে এসে নাইটিটা পরে নেয়, রান্নাঘরে গিয়ে 2টো সিদ্ধ ভাত চাপায়, হাতে ফোনটা নেয়। আজ সারাদিন অর্জুনকে ফোন করা হয়নি, এত ব্যস্ত ছিলাম। অর্জুন যদিও ফোন করেছিল, রিসিভ করার সময় পাইনি। কি করে রিসিভ করব? আমি জীবনে প্রথম মনে হয় এত জোরে চিৎকার করেছি। উফ, বাপরে বাপ, সব একেবারে ছিঁড়ে খুঁড়ে বের করে দিচ্ছিল। মনে মনে বলে আর হাসে রাখি। মনে পড়ে অর্জুনের সাথে কাটানো সেই রাতের কথা, যেই রাতে অর্জুন 4 থেকে 5 বার ওর কাছে এসেছে, তাও যেন রাখির তৃপ্তি কিছুতেই মেটে না। উত্তেজনায় কপালে ঘাম জমেছে ওর, শরীরটা আবার কেমন যেন ঝিমঝিম করছে। আজ শক্ত পুরুষালী হাতের স্পর্শ পেয়ে জেগে উঠেছিল ওর বৃন্ত জোড়া, আবার সেটা মনে হয় আকুপাকু করছে সেই স্পর্শ পাবার জন্য। হাতে ফোনটা নিয়ে ফোন করতে যায়, ঠিক তখনই মনে পড়ে, না, এখন করা যাবে না, অর্জুন এলে সবটা টের পেয়ে যাবে। রান্না হয়ে গিয়েছে, গরম ভাত নামিয়েছে সবে, এমন সময় পিছন থেকে একটা উষ্ণ অনুভূতি রাখিকে জানান দেয় অর্জুন এসেছে। ছাড়ো, ঘামের গন্ধ বেরোচ্ছে, যাও চুপ করে জামা কাপড় ছেড়ে এসো, স্নান করে এসো। ঠিক আছে, স্নান করে খাওয়ার পর হবে তো। ধুর, যাও তো। কপট অভিমানে রাখি হাসি ফোটায় মুখে। অর্জুন জামা কাপড় ছেড়ে আসে, দুইজনে মিলে খেতে বসে। অর্জুন বলে, কি ব্যাপার, আজকে আলাদা থালায় খাবার বেড়েছ? রোজই তো আমরা একটা থালাতেই খাই, এতে বাসনও কম হয় আর ভালোবাসা বাড়ে। না, আজকে আমার একসাথে খেতে ইচ্ছে করছে না, আজ একটু কম খাবো। আসলে পার্লারে আজকে খাওয়া দাওয়া ছিল তো। খাওয়া দাওয়া? কিসের খাওয়া দাওয়া? পয়লা বৈশাখের খাওয়া দাওয়া। সব কিছু কি ভুলে যাও? পয়লা বৈশাখ তো মিটে গেছে, সে পরশু। আজকে খাওয়া দাওয়া কি জন্য? ওই সুপ্রিয়া দিয়ে আজকে বিরিয়ানি আনিয়েছিল, তাই খেয়েছি। বাহ, খুব ভালো, তাহলে অল্পই খাও, বেশি খেও না। রাত্রে খাওয়া দাওয়ার পর দরজা বন্ধ করে অর্জুন আর রাখি পাশাপাশি শুয়ে পড়ে। অর্জুন বলে, শোনো, ওই 10 লাখ টাকা, বুঝতে পেরেছ, ওটা ফিক্সড করে ফেললে হয় না? ফিক্সড করবে? কার নামে? অর্জুন আলতো করে রাখির মাথায় হাত বুলিয়ে দেয়। রাখি অর্জুনের বুকে মুখ গুজে শুয়ে রয়েছে।
অর্জুন বলে, দিনগুলো কত কষ্টে কাটালাম বলো। বাপরে বাপ, 20 লাখ টাকা খরচ করে জমি কেনা, চারটিখানি কথা। আচ্ছা, আমাদের ঘর বাড়ি করার স্বপ্ন কি পূর্ণ হবে না? কতদিন এরকম ভাড়া বাড়িতে থাকবো বলো তো? আমাদেরও তো ইচ্ছে করে একটা সুন্দর বাড়ি হবে, একতলা বাড়ি হবে, ছিমছাম ঘরগুলো হবে, কমা দামের ফার্নিচার থাকবে, কিন্তু তাতে থাকবে প্রচুর শান্তি আর ভালোবাসা। হবে, সব হবে। কি যেন বলছিলে, 10 লাখ টাকা? হ্যাঁ, ওই 10 লাখ টাকাটা তোমার নামে ফিক্সড করে দিই, তোমার নামেই থাক ওটা। মানে তুমি যখন ইচ্ছে তুলতে পারবে, খরচ করতে পারবে। তুমি আমায় এত বেশি ভরসা করো? ভরসা না করে উপায় আছে? তোমায় যে খুব ভালোবাসি, না ভালোবাসলে কি আর বিয়ে করতে পারি বলো? অর্জুন চুপ করে তাকিয়ে থাকে রাখির চোখের দিকে, বলে, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। যাও যাও তো। দক্ষিণ 24 পরগনায় ওদের বাড়ি, অর্জুনের বাড়ি। পেশায় অর্জুনের বাবা আর্মি অফিসার ছিলেন, মা ছিলেন স্কুল শিক্ষিকা। অর্জুন বাড়ির ছোট ছেলে। অর্জুনের বড়দা আইটি কোম্পানিতে বিরাট উচ্চ পদে চাকরি করে, মাস মাইনে প্রায় 1.5 লক্ষ টাকা। মেজদা রেলের একটা উচ্চ ডিপার্টমেন্টে চাকরি করে, তার মাইনেও ঠিক ততোধিক। অর্জুন খুব ভালো ফুটবল খেলতো। এই তো কবছর আগেও এত ভালো ফুটবল খেলেছিল যে ওর নাম উঠে গিয়েছিল উচ্চ স্তরে, ন্যাশনাল লেভেলে যাওয়ার জন্য। কিন্তু সেটা আর যাওয়া হলো না, কারণ যেই দিন ওর খেলা ছিল ঠিক তার 3-4 দিন আগে মলে কেনাকাটা করতে গিয়ে ধাক্কা খেলো রাখির সাথে। রাখির পরনে তখন ছিল হালকা সবুজ রঙের একটা চুড়িদার, ঠোঁটে স্মিত হাসি, মাথার লম্বা চুলগুলো একটা আকড়া ক্লিপ দিয়ে বেঁধে রাখার চেষ্টা, লম্বা টানা টানা চোখ দুটো, ঠোঁটের ওপরে সেই তিলটা, সব মিলিয়ে একটা ভালো লাগা জন্মে গিয়েছিল অর্জুনের বুকের ভেতর। যেই দিন ও যাবে সেই দিন রাখির প্রথম ফোনটা এসেছিল ওর মোবাইলে, আর এই ফোন রিসিভ করে জানতে পেরেছিল অর্জুন রাখির খুব জ্বর এসেছে। বাড়ি থেকে প্রচণ্ড বকাবকি হয়েছিল, ন্যাশনাল লেভেলে খেলতে গেল না, তাই এত বড় সুযোগটা মিস করে ফেললো ও। লাইফ হয়ে যেত ওর, কারণ খেলায় অর্জুন বরাবরই দুর্ধর্ষ, তার সাথে পড়াশোনাতেও। এরপরে অর্জুন রাখির জন্য আর নিজের জীবনটাকে ফেলে রাখতে পারল না, ইচ্ছে করল না ওকে ছেড়ে দূরে চলে যেতে। মোহর মধ্যে আটকে গিয়েছিল সে, আটকে গিয়েছিল অর্জুনের নিজের একতরফা ভালোবাসায়। সিদ্ধান্ত নিল ওরা বিয়ে করবে। বড়দা মেজদা আগেই বিয়ে করেছে, তাদের সংসার আছে। অর্জুনের বয়স খুব একটা বেশি না, এই 24-25 হবে তখন। বাড়িতে যখন জানালো, মা আমি একটা মেয়েকে ভালোবাসি, বাবা মা প্রথমে শুনে বললেন, প্রেম করেছো? তা তোমার ভাইরা তো এরকম করেনি, তুমি সাহসটা কোথা থেকে পেলে? বাবা এসব সাহসে হয় না, ভালো লেগেছে তাই রাখি, ওকে আমি বিয়ে করব। তাই? তা মেয়েটার পদবি কি? কোন পাড়ায় থাকে? গোত্র কি? সব কিছু শোনার পর বাবা বললেন, কখনো হতে পারে না। তুমি সমগোত্রীয়তে গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে, আমি মেনে নিতাম, লাল পাড় শাড়ি পরিয়ে বউকে বরণ করে বাড়ি আনতাম। তাছাড়া তুমি যে বিয়ে করবে, খাওয়াবেটা কি? আর আরও একটা কথা, আমি অমন সমগোত্রীয় ছাড়া অসমগোত্রে বিয়ে দিতে পারবো না। বাবা এটাই তোমার শেষ সিদ্ধান্ত? এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাছাড়া তুমি কত ভালো খেলোয়াড়, ওই মেয়েটির জন্য তোমার সর্বস্ব খুইয়েছ, ওটা করো না, বরং জীবনটাকে নতুন করে শুরু করো। দাদা কথাটা শোনার পরে ফোন করেছিল অর্জুনকে, ফোন করে বললেন, দেখ ভাই তুই ভুল করছিস, তুই আমার কাছে চলে আয়, দেখ এখানে আমার হাতে অনেকগুলো পদ আছে, তোকে আমি সব রকম ব্যবস্থা করে দেব। তুই বছরে প্রচুর লাখ টাকা গোছাতে পারবি রে, বসে বসে কাজ করবি, কোনো ব্যাপার না, ওই মেয়েকে ছেড়ে চলে আয়। এমনকি মেজদা অবধি বলেছে, আমার কাছে অনেক সোর্স আছে, তুই ওকে ছাড়, ও তোর জীবনে ভালো নয়। দেখ বাবা মা যেটা মানতে পারছে না, তুই সেখানে কাজ করিস না। কিন্তু ওই যে ভালোবাসার টান, ওটা কি আর মনকে আটকে রাখতে পারে? অর্জুন স্পষ্ট বলে দিল রাখিকে, আমাদের পালাতে হবে। মানে? তুমি বাড়িতে আমার কথা বলেছ? বলেছি, কেউ মানবে না, কারণ তোমার আমার গোত্রে মেলে না। মানে? হ্যাঁ, আর বাবা মা সবসময় বলে সমগোত্রে বিয়ে করতে।
তুমি আমাদের থেকে অনেক নিচু জাত, তাই তোমাকে তাই আমাকে তুমি ছেড়ে দেবে? রাখির চোখে জল চলে আসে। দেখা করতে গিয়েছিল ওরা একটা পার্কে। সন্ধে সবে তখন নেমেছে, আকাশটা কালো হয়ে আসছে, পশ্চিমে একটু মেঘও হয়েছে হালকা। রাখি জড়িয়ে ধরেছিল অর্জুনকে। রাখির বুকের কোমল স্পর্শে অর্জুনের ভালোবাসা 10 গুণ বেড়ে গিয়েছিল তখন। এই স্বল্প দিনের মধ্যে তোমায় আমি খুব ভালোবেসে ফেলেছি অর্জুন, আমি তো তোমায় ছাড়তে পারবো না। তোমার বাড়িতে তাহলে আমার কথা বলো। বলেছিলাম, ওরাও ঠিক এক কথাই বলেছে, তুমি আমাদের থেকে অনেক উঁচু জাতের, আর উঁচু জাতে নিচু জাতের মেয়ের নাকি যেতে নেই, এতে নাকি অনিষ্ট হয়। তাহলে একটাই রাস্তা অর্জুন, আমাদের সামনে স্টেশন আছে, চলো কোথাও পালিয়ে যাই। পালিয়ে গিয়ে তারপরে একটা সংসার বাঁধবো। কিছুদিন আগেই অর্জুন একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিল। সেখান থেকে ও আশ্বাস পেয়েছে ওর ফোন আসবে। সেই বিশ্বাসের ওপর ভরসা করেই ওরা ট্রেনে পাড়ি দিল একই বস্ত্রে। রাখি বলল, তুমি কথা দাও সারা জীবন আমার সঙ্গে থাকবে। কথা দিলাম, সারা জীবন তোমার সঙ্গে থাকবো। আর সেই জন্যই তো বাপ মায়ের ভিটে ছেড়ে সব কিছু ছেড়ে তোমার মুখের দিকে চেয়ে তোমার সঙ্গে পালাচ্ছি। আমার কাছে সব গোত্র টোত্র কোনো কিছু ম্যাটার করে না, তুমি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এরপরে ওরা স্টেশনে নামে। বাড়ি ভাড়া খোঁজার জন্য আগে বিয়েটা করতে হয় মন্দিরে, তারপরে ভাড়া বাড়িতে ওঠা। রাখি আর অর্জুনের হাতে তখন জাস্ট গোনাগুনতি কয়েকটা টাকা, কিন্তু 3-4 দিন পরই অর্জুনের ফোন আসে এবং চাকরিটা অর্জুনের হয়ে যায়। তারপরে বাদবাকি 7টা বছর কেটেছে অনেকটা স্বপ্নে আর ভালোবাসায়। রাখি তখন বাড়ির পাশে একটা বিউটি পার্লারে কাজ করত, সেখান থেকে বেশ কটা টাকা পেত। অর্জুন যা মাইনে পেত তাতে দুটো মানুষের পেট চললেও খুব একটা জমানো যায় না। রাখি একদিন বলল, তুমি একটা কাজ করো না, স্টেশনের পাশে ছোট্ট একটা টোং মতো দোকান করো, ওখানে তো অনেকেই বসে। ওই দোকানে পাউরুটি, তারপরে ডিম টোস্ট, কয়েকটা বিস্কুট আর চা বিক্রি করো, দেখো প্রচুর লাভ হবে। কিন্তু একটা শিক্ষিত ছেলে হয়ে, ধুর, এখন আর শিক্ষিত অশিক্ষিত সবাই এই করেই খাচ্ছে। তাও তো কপাল ভালো, তুমি মন্দার বাজারেও চাকরি করছো। আর আমিও চেষ্টা করছি শহরের ভিতর থেকে কোনো পার্লারে কাজ করতে। তাছাড়া আমি বিয়ের আগে ম্যাসাজ করাটা শিখেছিলাম, এসব পারি, আমায় নিয়ে নেবে। তারপরে দুইজন মিলে প্রচুর স্ট্রাগল করে এবং স্ট্রাগলের পরিণতি অল্প বয়সের মধ্যেই কয়েক লক্ষ টাকা জমিয়ে ফেলা। এই তো কিছুদিন আগেই নগেন্দার মাধ্যমে ওরা একটা চাষের জমি কিনে রেখেছে স্বপ্নের বাড়ি তুলবে বলে। তারপরে আরো 10 লাখ টাকা ওদের কাছে আছে। টাকাটা নয়ছয় হয়ে যাওয়ার ভয়ে অর্জুন সিদ্ধান্ত নিয়েছে টাকাটা সম্পূর্ণভাবে রাখির নামে ফিক্সড করে দেবে। এই কথাই আলোচনা করছিল, ঠিক তখনই রাখির ফোনটা আবার বেজে ওঠে। এত রাতে তোমায় কে ফোন করেছে? ওই কোনো ক্লায়েন্ট বোধ হয়। ক্লায়েন্ট? হ্যাঁ, ম্যাসাজ নিতে এসে অনেকে ভালোবেসে টিপস দেয়, সেই জন্যই। হো হো, আবার আমি দেখলাম তোমার অ্যাকাউন্টে কয়েক হাজার টাকা রয়েছে, আজকে পেমেন্ট হয়েছে 20,000 টাকা। কিসের গো? রাখি বেশ থতমত খেয়ে যায়। অর্জুনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি আমার ফোন দেখেছো? হে মা, তা আমি তোমার ফোনটা নিয়েছিলাম, তুমিই তো গতকাল রাত্রেবেলা বললে ফোনটা একটু ক্লিন করে দিতে, মেমোরি বুক হয়ে গেছে, তাই আমায় না বলে তুমি আমার ফোনে হাত দেবে না। অর্জুনের বুকের ভেতরটা খুব বাজে, কষ্ট পায় সে বলে, সরি, আসলে বুঝতে পারিনি, তুমি তখন কলপারে বসে এটো বাসনগুলো মাজছিলে, সেই জন্য। যাই হোক, নেক্সট টাইম থেকে যখন ফোনটা ধরবে আমার পারমিশনটা নিয়ে তারপরে ফোনটা রিসিভ করবে, কেমন? আচ্ছা। ওই টাকাটা পার্লারের টাকা আমাকেই দিয়ে দিয়েছে অনলাইনে, কারণ সুপ্রিয়াদির ফোনে তখন নেটওয়ার্কে কাজ করছিল না। আর প্রত্যুষা, সে তো এখানে থাকে না, এখানকার মেয়ে না, বলা যায় যদি কোথাও টাকা নিয়ে চোপাট দেয়। অর্জুনের বুকের ভেতরটা আবার কেমন যেন খোঁচা মেরে ওঠে। এমনটা তো সে কোনোদিন আশাই করেনি রাখির মুখ থেকে শুনবে। হেসে ফেলে অর্জুন, বলে, কোনো জায়গায় কাজ করতে গেলে বিশ্বাসটা আগে অর্জন করতে হয়। তোমার মাথায় এসব কথা আসছে কেন? বাবা, কাউকে বিশ্বাস করতে নেই, বিশ্বাসের মর্যাদা কেউ দেয় না, বুঝলে? অর্জুন এবার রাখিকে একটু জড়িয়ে ধরে। রাখির পাতলা নাইটির ওপরে সে হাত বোলাতে শুরু করে। রাখি বেশ খানিকটা বিরক্তি হয়, বলে, আজ নয়, আজ ভালো লাগছে না। কেন? তোমার তো রোজ আবার আদর ছাড়া ঘুম আসে না, আজকে শরীর খুব ব্যথা, গা হাত পাও, সে কি গো?
ঘা হাত পা ব্যথা হয়েছে আমায় আগে বলনি কেন? আমি ওষুধ নিয়ে আসতাম। আরে ওষুধ আনার মতো ব্যথা নয়, এই ব্যথা অন্য ব্যথা বলে রাখি চুপ হয়ে যায়। অর্জুন বলে, অন্য ব্যথা মানে? মা তুমি বুঝবে না, আমাদের মাসিক হয় না, সেই ব্যথা। হো। অর্জুন চুপ হয়ে যায় এবং পাশ ফিরে চুপ করে ঘুমিয়ে পড়ে। রাখির ফোনে সমানে SMS ঢুকেই যাচ্ছে। ভাগ্যিস ফোনের সাউন্ড একদম অফ ছিল, না হলে সবটা দেখে ফেলতো অর্জুন। সেই ব্যক্তি ওকে SMS করেছে, মামুদ। লিখেছে আগামীকালও সে যাবে ম্যাসাজ সেন্টারে এবং রাখির হাত থেকেই ম্যাসাজ নেবে। আর যদি অতিরিক্ত ভিড় থাকে তাহলে ম্যাসাজ সেন্টারের পাশেই ছোট্ট একটা হোটেল আছে, সেইখানে যেন স্পেশালি দেখা করে। পেমেন্ট আগেই করে দিয়েছে, সুতরাং যেতেই হবে। আর হ্যাঁ, দীঘা যাবার টিকিট কাটা হয়ে গিয়েছে। যেভাবেই হোক রাখিকে তার সঙ্গে যেতেই হবে। এবার এই বিষয়টায় অর্জুনকে কি করে রাখি রাজি করায়? সারা রাত ঘুম হলো না। পরের দিন খুব সকালে উঠে পড়েছে অর্জুন। যখন উঠেছে তখন দেখে সূর্যের নরম আলো জানলা দিয়ে রাখির ঠোঁটের ওপরে এসে পড়েছে, যেখানে ওর সেই সুন্দর তিলটা ছিল। দেখেই বুকটা কেমন যেন করে ওঠে, আদর করতে ইচ্ছা করে, কিন্তু তৎক্ষণাৎ মনে পড়ে যে না, রাখির তো এখন পিরিয়ড চলছে, এখন ওকে স্পর্শ করা যাবে না। অর্জুন উঠে পড়ে, হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নেয়, গরম চা করে, পাউরুটি সেকে রেখে দিয়েছে। চা দিয়ে খেয়ে বেরোনোর আগে রাখিকে বলে, কি গো বেরোচ্ছি? তুমি কখন উঠলে? অনেকক্ষণ। তোমার যখন গা হাত পা ব্যথা করছে একটু ঘুমোও না, ভালো লাগবে। আর আমি সকালের চা আর রুটি সেকে দিয়ে গিয়েছি, ইচ্ছে না করলে আজকে রান্না করো না, হোটেল থেকে আনিয়ে খেয়ে নিও। অর্জুনের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার মনে মনে ভাবে রাখি। তারপর অলসতা ছেড়ে উঠে পড়ে, নিজেও হাত মুখ ধোয়, স্বামীর তৈরি করে রেখে যাওয়া খাবার খেতে খেতেই মোবাইলটার ওপর চোখ পড়ে। ইস, আজকে তাহলে অর্জুনকে বলতেই হবে আর যেতেই হবে দীঘাতে, না হলে যে এই ব্যক্তি বারবার মাথা খারাপ করে ছাড়বে। সেই দিন ম্যাসাজ সেন্টারে ওই লোকটির জন্য হাঁ পিত্তেশ করে বসেছিল রাখি, কিন্তু মামুদ আসেনি। বেরোবে সন্ধেবেলা, ঠিক 7:30 বাজে। পার্লার বন্ধ হবে ঠিক তখনই ফোনটা বেজে ওঠে রাখির। দেখে মামুদ ফোন করেছে এবং সে ওকে বারবার হোটেলের কাছে দেখা করতে যেতে বলছে। সুপ্রিয়াদি, তুমি একটু এগোও, আর প্রত্যুষা তো আজকে এলো না, আমি না একটু অর্জুনের সঙ্গে দেখা করে আসি, ওকে বাড়িতে নিয়ে যাই। আসলে আজকে মনটা একটু খারাপ লাগছে, সকালে খুব খারাপ স্বপ্ন দেখেছি। হো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বেরোলাম, বুঝলি। সুপ্রিয়াদি সরল মনে পার্লার বন্ধ করে এগিয়ে গেলেও সুপ্রিয়াদির যাওয়াটা একদম রাস্তার মোড় পর্যন্ত দেখে তারপরে পা টিপে টিপে এগোতে শুরু করে রাখি। ছোট্ট একটা হোটেল, দেখেই বোঝা যায় এখানে সব নিষিদ্ধ কাজকর্মগুলোই হয়। তবে এসি কামরা বুক করেছে মামুদ। রাখিকে দেখে এক গাল হেসে হাত দুটো প্রসারিত করে ওকে জড়িয়ে ধরতে গেলে রাখি হাত দিয়ে থামিয়ে বলে, এখন নয়, ঘরে গিয়ে। তারপরে ঘরে গিয়ে মানুষ দুটো একে অপরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। রাখির সর্বত্র ছিঁড়ে কুড়ে খেতে থাকে মামুদ। এমনকি নিজের শরীরের সমস্ত গরল বীর্য কোনো রকম প্রোটেকশন ছাড়াই রাখির শরীরে প্রবেশ করতেই রাখি চিৎকার করে ওঠে। ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু শক্ত বলিষ্ঠ পুরুষটিকে সরাতে পারে না। রাখি বলে, এ তুমি কি করলে? এবার যদি আমি গর্ভবতী হয়ে পড়ি তাহলে? আমার আর অর্জুনের এখন বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছে নেই, আমাদের কেরিয়ারের সবে শুরু, জায়গা কিনেছি, ঘরবাড়ি করব, দেরি আছে। অসুবিধার কি আছে, ওষুধ কিনে খেয়ে নিও, তাছাড়া আমার কাছে অনেক ওষুধ জানাও আছে। রাখিকে আশ্বস্ত করে সেই ব্যক্তি তাকে নিয়ে যায় একটা ফার্মেসির কাছে। রাখি ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছে যাতে কেউ দেখতে না পারে। ওষুধ কিনে রাখির ব্যাগে ঢুকিয়ে এসে গাড়ি করে চলে যেতেই রাখিও ফেরার পথ নাই। ঘড়ির কাঁটা তখন 9টা ছুঁই ছুঁই। অনেকক্ষণ আগেই রাখির বাড়ি পৌঁছে যাবার কথা, কিন্তু আজ অনেকটা দেরি হয়ে গেল। বাড়ি ফিরতেই দেখে অর্জুন অনেক আগেই এসে গেছে। অর্জুন রান্না করছে। হেসে বলল, আজ একটা বড় কাজ করে ফেলেছি। কি করেছো? টাকাটা তোমার নামে দিয়ে দিয়েছি, ডকুমেন্ট সমস্ত কিছু খাটে আছে, আর টাকাটা আরেকটু বাড়ুক, বুঝলে, অন্তত বছর 2-3 যাক, তারপর না হয় ঘরবাড়ি করার সিদ্ধান্ত নেব। তুমি কাজে গেলে কেন? আজকে যে বলছিলে শরীরটা ভালো লাগছে না, যাবে না? কোনো রকম উত্তর দেয় না রাখি। পোশাক আশাক ছেড়ে আলনা থেকে নাইটিটা নিয়ে সোজা বাথরুমে চলে যায়। স্নানটা সেরে আসে। অর্জুন রান্না করেছে,
গরম ভাত আর ধোঁয়া ওঠা মুরগির মাংস। আজ আবার মাংস আনলে। বলা হয়েছে না তোমাকে একটু হাত চিপে খরচ করতে? আর এরকম খরচ করলে আমরা জমাবো কি করে? অনেক জমিয়ে নিয়েছি, জমিও কিনে নিয়েছি এই বয়সে। তাছাড়া তুমি যখন আছো তুমি আমার আশা ভরসা। আমি বিপথে গেলে তুমি আমার হাত টেনে ধরবে। রাখির বুকের ভেতরে কথাটা বাজে। কেমন হয়েছে মাংসটা? খাচ্ছ না কেন? না, খাচ্ছি তো, খুব ভালো হয়েছে। অর্জুন চুপ করে শুয়েছিল খাবার পর। রাখি হাত মুখ ধুয়ে এসে দরজা বন্ধ করে। ঘরে এসেই অর্জুনের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে। তুমি যে বললে তোমার নাকি বিয়ে হয়েছে, আমার ভাল লাগছে না। তো আদর করো না আমাকে প্লিজ। অর্জুনের পুরুষালী সত্তা রাখির কথাতেই আবার জেগে ওঠে এবং অর্জুন তাকে আদর করতে শুরু করে। রাখি বোঝার চেষ্টা করে দুটো আদরের মধ্যে পার্থক্য আছে কিনা। এই আদরটা অনেক নরম এবং ব্যথা দেয় না, আর ওই আদরটাই প্রচুর ব্যথা কষ্ট, অথচ শরীর ক্লান্ত হয়ে যাওয়া একটা ভালো লাগা মিশে রয়েছে। আদর খেতে খেতেই রাখি অর্জুনকে বলে, আমার তোমার কাছে একটা জিনিস চাবার আছে। কি? বলো। আমি কদিনের জন্য একটু দীঘা ঘুরতে চাই। অর্জুন থেমে যায়। রাখি বলে, থামলে কেন? আচ্ছা, দীঘা কার সাথে? বন্ধুদের সাথে। সুপ্রিয়া দি, প্রত্যুষা, সবাই যাবে। আমরা কয়েকজন মিলে ঠিক করেছি, মেয়েরা। ও আচ্ছা, আমি তাহলে কি করব? থাকবো কি করে? ওই জন্যই তো মশাই আজকে বলছি আদর করে নাও। কবে যাবে তুমি? কালকে যাবে তুমি আজকে বলছো? হ্যাঁ, ভয় পাচ্ছিলাম তোমাকে বলতে। অর্জুন ওকে খুব আদর করতে করতে কপালে চুমু খেয়ে বলে, আমাকে আবার ভয়? হুমা, তো ভয় করবে না, তুমি আমার স্বামী না। পরের দিন সমস্ত কিছু গোছগাছ করে ফেলে রাখি। অর্জুনকে বলে, শোনো, দরকার হলে আমাকেই ফোন করো, সুপ্রিয়া বা প্রত্যুষাকে ফোন করার দরকার নেই। কেন? ওদের ফোন নাম্বারটা তুমি আমার কাছে দিয়ে যাও, কারণ যদি কোনো অসুবিধা হয়, তোমায় যদি ফোনে না পাই, হয়তো সমুদ্রে স্নান করছো, যদি শুনতে না পাও। রাখির মনে তখন একটা কথাই হয়, সমুদ্রে স্নান করছি শুনতে পাবো না, নাকি অন্য কিছু। যাই হোক, ঠিক আছে, সে আমি দিয়ে যাচ্ছি, কিন্তু তুমি না, মানে প্রয়োজন না হলে ফোন করো না। আরে বাবা, হ্যাঁ আমি জানি আমি তোমার আর তুমি আমার, শুধু আমি কেন একটা পর মহিলাকে অকারণে ফোন করে বিরক্ত করতে যাব। অনিচ্ছা থাকা সত্ত্বেও রাখি ফোন নাম্বারটা দিতে বাধ্য হয়। যখন বেরোয় তখন অর্জুন বলে, কদিন থাকবে? মাত্র 2 দিন। উফ, 2 দিন তো না, আমার কাছে 20টা বছর। তুমি একটু সাবধানে থেকো লক্ষ্মীটি, একটু মানিয়ে গুছিয়ে নিও। এই শোনো, রান্না করবে যখন তখন কিন্তু স্টোভটা খুব সাবধানে ধরাবে, কোনো যেন অ্যাক্সিডেন্ট না হয়, বুঝেছো? এত ভালোবাসো। তা ভালোবাসি না, তোমায় ছাড়া আমি নিচে থাকতে পারবো নাকি কখনো? রাখির মিষ্টি কথায় ভোলে অর্জুন এবং রাখিকে সহাস্য বদনে বিদায় দেয়। সেই দিন আর স্টেশনে গিয়ে ইচ্ছে করছিল না রুটি বিক্রি করতে, তবুও রুজির পথ আর রাখি বলেছে সবসময় সাবধানে কাজ করতে। সে যায় এবং সেখানে গিয়েই ধরা পড়ে তার চোখে। তুমি প্রত্যুষা? দোকানের সামনেই একটা ফর্সা করে মেয়ে ঘাড়ে ব্যাগ নিয়ে একজন বৃদ্ধ লোকের হাত ধরে পার করছিল। ট্রেন থেকে নামলো। আচমকা পিছন থেকে প্রত্যুষা ডাকটা শুনে মেয়েটি ফিরে তাকায়। কিছুটা এগিয়ে গিয়ে বলে, অর্জুন দানা? হ্যাঁ, তুমি এখানে? হ্যাঁ, আমার বাবার তো শরীর খারাপ, কদিন পার্লারেও যায়নি। তাছাড়া সুপ্রিয়াদি সবটাই জানে, একাই সামলাচ্ছে। কি ব্যাপার বলো? তুমি এখানে মানে? হ্যাঁ, তাছাড়া রাখিও তো জানে, আর তুমি আমায় চিনতে পেরেছো, বিরাট একটা ব্যাপার। ফেসবুকে আমার ছবি দেখেছো নিশ্চয়ই। অর্জুনের আর বলা হয় না, শুধু এইটুকুই বলে, সুপ্রিয়াদি? হ্যাঁ, সে তো পার্লারেই আছে। কেন, রাখি বাড়ি ফেরেনি? কোনো অসুবিধা হয়েছে? আচ্ছা শোনো না, আমি এখন যাই, তুমি আমাকে পরে ফোন করে নিও, নাহলে রাখিকে বলে দেবো তুমি শুনে নিও। বাবার শরীরটা খারাপ তো, বাড়ি যেতে হবে। তোমার বাড়ি এখানে? না, আমার এখন মামার বাড়ি তো অনেকটা দূরে, মামার বাড়িতে থেকেই চিকিৎসাটা করাবো। আজ বরং আসি অর্জুনদা। অর্জুন কিচ্ছু বলতে পারে না, আর দোকানে মন বসে না। তাড়াতাড়ি ঝাঁপ ফেলে এসে বাড়ি চলে আসে। এসে বারবার ফোন করে রাখিকে। আজ দীঘা পৌঁছানোর পর থেকে রাখি একবারও ফোন করেনি, শুধু এটুকুই বলেছে, বারবার ফোন করে বিরক্ত করবে না কিন্তু, আমি এখন ঘুরবো, ঠিক আছে, বন্ধু বান্ধবীর সাথে, তুমি একদম চিন্তা করো না। অর্জুন চিন্তা করতে থাকে, অনেক কিছু চিন্তা করতে থাকে, কিন্তু মাথায় কোনো অঙ্কের হিসেব
কিছুতেই মেলে না। আজ হঠাৎ করে ঘরে ওই পুরনো যে ব্যাগটা রয়েছে, ওই ব্যাগের মধ্যেই ব্যবহার করা অনেক কাগজপত্র জমা করা হয়। একটা নির্দিষ্ট সময়ে পৌরসভার গাড়ি এলে তার মধ্যেই সেগুলো ফেলা হয়। ওই ব্যাগটাই হাতাতে বসেছে অর্জুন। কিছুদিন আগে একটা দোকানের রসিদ পেয়েছিল, হিসাবটা মিলছে না। দোকানদার ফোন করে বারবার টাকা পায় বলে উত্তেজিত করছে ওকে। হেও বরং বলেছে, তোমার বউ সেদিন একটা প্রেগনেন্সি কিট কিনে নিয়ে গিয়েছিল, দামটা আমি রসিদে লিখতেও ভুলে গিয়েছি, তুমি তোমার বউকে জিজ্ঞাসা করে ওটা আমায় দিয়ে দিও। তাও ধরো প্রায় এই মাস 1.5 আগে। অর্জুনের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। ওর স্ত্রীকে ভালোবাসলেও সবসময় প্রোটেকশন নিয়ে কাছে যায়, কারণ সন্তান নেবার ইচ্ছা ওদের এখন নেই। আর সেখানে কিট নিয়ে এসেছে, তাহলে কিছু তো একটা অবশ্যই হয়েছিল। তখন বিষয়টা নিয়ে অতটা ভাবেনি অর্জুন, কিন্তু এখন ভাবছে। সমস্ত ব্যাগটা উপর করে ঢেলে ফেলে সে এবং খুঁজতে খুঁজতে একটা কিট পায়, তাতে পজিটিভ রেজাল্ট। মানে 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 রাখি প্রেগনেন্ট হয়েছিল। তার মানে মাস 3 আগেও রাখি এরকম ছুটি নিয়ে গিয়েছিল ঘুরতে। সেবার বলেছিল ওর কোন এক পিসির বাড়ি। রাখি আর অর্জুনের বিয়েটা ওদের পরিবার থেকে না মানলেও ওর পিসি নাকি ওকে খুব ভালোবাসে। নেক্সট টাইম যখন যাবে তখন অর্জুনকে যেন সঙ্গে নিয়ে যায়, এই কথাও বলেছিল। কিন্তু অর্জুন এতটাই ভালোবাসে যে বিশ্বাস করে ফেলেছিল তার স্ত্রীকে। অর্জুনের মাথা কাজ করছে না, রাখিও ফোনটা কিছুতেই ধরছে না। টাকা পয়সার যে কাগজপত্রগুলো গতকালকেও রেখেছিল, সেই সমস্ত কাগজপত্র আজ সমস্ত বিছানাপত্র উল্টে পাল্টেও আবিষ্কার করতে পারেনি অর্জুন। টেবিলে একটা ছোট্ট ড্রয়ার আছে, সেইখানে তালা বন্ধ করা থাকে। চাবি দুইজনের কাছে থাকা সত্ত্বেও সেই কাগজপত্রটা নেই। তাহলে কি রাখি ওকে ছেড়ে? অর্জুনের মাথায় বাজ পড়ে। দেখতে দেখতে 7টা দিন কেটে যায়। রাখি ফিরে আসে না, ফোনও করে না। না পেরে অর্জুন শেষ পর্যন্ত দেখা করতে গিয়েছিল রাখির বাবা মার সাথে। সেইখানে গিয়ে রাখির ছোট বোনের কাছ থেকে অর্জুন জানতে পারে দিদি তো বিয়ের আগে থেকেই পার্লারে কাজ করত, এইখানেও কাজ করত, কিন্তু এখানে একবার এই সমরদার সঙ্গে কি করেছিল। আসলে সমরদার সাথে ওর একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল, ওর একবার বাচ্চাও এসেছিল। ও সেটা নষ্ট করতে গিয়ে বাড়িতে বাবা মা দাদা সবাই জানতে পেরে যায় আর ওকে তাড়িয়ে দেয়। আর ও সেই থেকেই কলকাতায় গিয়ে একাই থাকতো হোস্টেলে, পার্লারে কাজ করে পেট চালাতো। এই কথাগুলো জানতো অর্জুন, কিন্তু এর আগের কথাগুলো জানতো না। অর্জুন বলল, তারপর দিদি সেটা নষ্ট করে। আমাদের দত্তফুলিয়ায় এক পিসি থাকে, উনি আবার কোন ওঝার মাধ্যমে এসব বাচ্চা কাচ্চা খালাস করতে পারেন। দিদি ওনার বাড়িতেই যান। তাই অর্জুনের মাথা আর কাজ করছে না। অর্জুন ফিরে আসে, বাড়িতে ফোন করে বাবাকে। বাবার শরীরটা বেশ অসুস্থ। আজ বিগত প্রায় 10টা বছর হতে আসলো বাপের বাড়ির সাথে অর্জুনের কোনো সম্পর্ক নেই ওই একটি মেয়ের জন্য। আজকে রাখিও কিছুতেই ফোন করছে না, ফোন ধরছে না। বাবা অসুস্থতার খবর জানতে পেরেছে সে মেজদার কাছ থেকে। মেজ বৌদি ফোন করে ওকে জানিয়েছে, পারলে একবার বাবাকে দেখে এসো। মরার আগে পর্যন্ত তোমাকে সুখী দেখতে পারলো না মানুষটা। তুমি কি ছেলে বলো তো? তোমার বর্দা তোমার মেজদা তো এরকম আঙ্গিকের হয়নি। তুমি কেন এমন হলে ঠাকুরপো? কোলে পিঠে করে তোমায় সবাই মিলে বড় করেছে, তোমাকে সবাই দাঁড় করে দিতে চাইছে। ওই মেয়েকে ছেড়ে চলে এসো, ও তোমার যোগ্য নয়। কথার পাত্তা দেয়নি তখন অর্জুন, কিন্তু এখন বুঝতে পারছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাবা মার কাছে কি করে ফিরে যাব বৌদি? ওই পথ যে আমি বন্ধ করে দিয়েছি। বাবা মা সন্তানকে সব সময় ভালোবাসে, ত্যাগ করতে পারে না। ক্ষণিকের জন্য হয়তো রাগ অভিমান হলেও হতে পারে, কিন্তু একবার তুমি এসে তাদেরকে জড়িয়ে ধরো, তারা সব ভুলে যাবে। ভাই ফিরে এসো তুমি। মেজ বৌদি কথাটা বলেছিলেন এবং অর্জুনের চোখে তখন জল টলমল করে ওঠে। সেই দিন স্টেশন চত্বরে দোকানের সামনে বন্ধ দোকানের পাশেই বসে মদ গিলতে শুরু করেছে অর্জুন। ফুল পেট মদ খেয়েছে সে। আজ আর বাড়ি ফিরবে না। কিসের বাড়ি? ভাড়া বাড়ির দরজা, বিছানা, বাথরুম সব জায়গাতে যে রাখির গায়ের গন্ধ মিশে আছে। বেঈমান, একটা অকৃতজ্ঞ। প্রত্যুষা
ওই রাস্তা দিয়েই ফিরছিল। আজকে প্রত্যুষার বাবা সঙ্গে নেই। অনেকদিন পর অর্জুনকে বসে থাকতে দেখে প্রত্যুষা বলে, আরে অর্জুনদা, তুমি? এ কি অর্জুনদা, তুমি মদ খাচ্ছ কেন? আর কি করবো প্রত্যুষা, তুমি জানো না রাখি আসে না কেন? কতদিন হয়ে গেল ওকে যে দেখি না। ও একটা কুলোটা, ও একটা বিশ্বাসঘাতিনী, আমার সঙ্গে বেইমানি করেছে। এগুলো কি বলছো অর্জুনদা? ও তো তোমায়... না, ওর সম্পর্কে আমি কারো মুখ থেকে কিচ্ছু শুনতে চাই না। অর্জুনদা, হয়তো তোমাকে কথাটা আমার আগেই বলা উচিত ছিল। আমাদের পার্লারে প্রায় দিন 7-8 আগে এক ব্যক্তি এসেছিল, তার নাম মামুদ। কি নাম বললে? মামুদ। মামুদ নামটা খুব চেনা। মামুদ সান্যাল। ও তো অর্জুনের 3-4টে বাড়ির পরেই বিরাট বড় বাড়ির মালিক। মামুদের বাবা বিড়ির ব্যবসা করে, কোটি টাকার সম্পত্তি তার। মামুদ একমাত্র ছেলে, বিয়ে করেনি, উচাটে স্বভাবের। ও সমস্ত মেয়েদের শরীর চেখে দেখতে চায়, যেই কারণে বাড়িতে কোনো কাজের লোক নেই। যারা আছে সবাই বেটা ছেলে, মেয়ে ছেলে নয়। শেষ পর্যন্ত রাখি মামুদের পাল্লায়। আসলে কি বলতো অর্জুনদা, তোমার বউ আমি কি করে বদনাম করি। আমাদের ম্যাসাজ সেন্টারে আগে বডি ম্যাসাজই করা হতো, কিন্তু রাখির চালচলন আমার খুব সন্দেহ লেগেছিল। আমি সুপ্রিয়া থেকে কথাটা বলেছিলাম, কিন্তু বিদিশা সান্যাল যেহেতু আমাদের উচ্চ ডিপার্টমেন্টে, আর উনি এখানকার মালকিন, বিদেশে থাকেন, ওনার কোনো ভ্রুক্ষেপ নেই বলে আমরা স্টাফ হয়ে কি করে সেটা প্রতিবাদ করতে পারি। আমি কিছু বলিনি, কিন্তু মামুদের সাথে ওর কথাবার্তা আমার ঠিক ভালো লাগতো না। প্রথম দিন দেখে আমার সন্দেহ হয়েছিল। তাই সকালবেলা অর্জুন যখন তার ড্রেস পরে অফিসে যাচ্ছে, তখনই ব্যাপারটা শুনতে পেয়েছিল চায়ের দোকানের লোকদের কাছ থেকে। সবাই বলা বলি করছিল, মামুদ আবার পালিয়েছে রে, এবার নাকি একটা ইয়ং মেয়েকে নিয়ে পালিয়েছে। শুনছি ওই মেয়েকে নাকি এবার বিয়ে করবে। ওই মেয়ের মধ্যে নাকি ও পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পেয়েছে। আরে বন্ধু বান্ধবের মাধ্যমে। আরে পোস্ট করেছে তো সোশ্যাল মিডিয়ায়, দেখিসনি? অর্জুনের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নেই, ছিল বিয়ের আগে। রাখিকে বিয়ে করার পর সব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। আজ প্রত্যুষার কথা শুনে অ্যাকাউন্ট আবার সে ইনস্টল করে, এবং ইনস্টল করে বেশ খানিকক্ষণ স্ক্রল করার পর চোখটা আটকে যায় যখন প্রত্যুষা বলে, এই তো মামুদ। মামুদের পাশে দীঘার সমুদ্রে জল খাচ্ছে রাখি, জড়িয়ে ধরে মামুদকে। মামুদের স্ট্যাটাসে বিয়ে করার উল্লেখ রয়েছে, এবং পাশে রাখির নামটা জল জল করছে। অর্জুন আকাশ থেকে পড়ে। প্রত্যুষা অর্জুনের ঘাড়ে হাত রাখে। তখন ওরও একটা ফোন এসেছে, বলে, বেশিক্ষণ কথা বলতে পারছি না অর্জুনদা, তবে তুমি বাড়ি ফিরে যাও। তোমার সমস্ত কথাই রাখির মুখে শুনেছি। তোমার বাবা মা বলেছিলেন গোত্র ছাড়া মেয়ে বিয়ে করতে না, তুমি করনি। হয়তো সেই জন্যই অনিষ্টটা ঘটেছে। আমার কি দোষ ছিল প্রত্যুষা, কি দোষ ছিল? বাবা মার সম্পত্তি ছেড়ে, সমস্ত সুখ সৌন্দর্য ছেড়ে আমি ওর হাত ধরে চলে এসেছিলাম ওকে ভালোবেসে। ওকে কি আমি সুখ দিতে পারিনি? ওকে আমি প্রতি রাতে কত আদর করেছি। তারপরেও প্রত্যুষার শরীরে কাঁটা দিয়ে উঠছে এমন কথা শুনে, কান দুটো জ্বলে যাচ্ছে। তবুও সে বলল, দেখো আমি আর কি বলবো, শুধু এটুকুই বলতে পারি, বাবা মার কাছে আবার ফিরে যাও অর্জুনদা। মা বাবা তার সন্তানকে সবসময় ক্ষমা করেন, তোমাকেও ক্ষমা করে দেবেন। নতুন করে আবার শুরু করো। মদ খেয়ে নিজের জীবনটাকে শেষ করো না। ও চরিত্রহীনা, বিশ্বাসঘাতিনী, তোমার জীবন তছনছ করে দিয়েছে। হ্যাঁ, এমন কেউ হয়তো আছে যে তোমার জীবনটা আবার গড়ে দেবে, তোমার দাদা বৌদি সবাই। তুমি ফিরে যাও অর্জুনদা, তুমি ফিরে যাও। অর্জুন তাকিয়ে থাকে প্রত্যুষার মুখের দিকে। প্রত্যুষা বলে, আমার ট্রেন চলে এসেছে, আজ আমি আসি। প্রত্যুষা, বলো তুমি? হ্যাঁ, আমার সামনের মাসেই বিয়ে অর্জুনদা, নিমন্ত্রণ পত্র পাঠাবো, অবশ্যই এসো। শুধু এটুকুই বলবো, ওই 1 মাস পর তোমায় যেন সুস্থ স্বাভাবিক দেখি। আর যদি তোমার জীবনে রাখি ফিরে আসে, আমি কি করব? ওকে আমি আজও ভালোবাসি যে। আমি জানি আমি বারবার ভুল করছি, তবু আমি একটা কথা বলবো অর্জুনদা, যে মেয়ে এত ভালোবাসা সত্ত্বেও পালিয়ে যেতে পারে, পরপুরুষের সঙ্গে রাত কাটাতে পারে, সে ফিরে এসে যে আবার এক কাজ করবে না, তার কোনো মানেই হয় না। আর সেই বিশ্বাসটা
বিশ্বাসঘাতনীদের কখনোই করা উচিত না। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।